এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি এরই মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, সাবেক ভিপি ডাকসু, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায়। এই তরুণদেরকে নিয়ে আসলে আপনারা সবচেয়ে বেশি আশা করেন, যাদের উপরে বিশেষ ভরসা করেন বলা যায়, এবং সেই তরুণদের উপরই আসলে জরিপটি হয়েছে। 2000 তরুণ নারী পুরুষ যাদের বয়স 15 থেকে 35 বছর, এই বয়সীদের উপর জরিপটি করা হয়েছে। সেখানে পুরো রেজাল্টটি না, আমি একটি অংশ বলছি। এসব তরুণদের মতে জাতীয় নাগরিক পার্টি 15.84% ভোট পাবে, আর নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় 15.84% ভোট পাবে তারাও। আমার সাথে আজকে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন, আমার খুবই শ্রদ্ধার ভালোবাসার, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যদি একেবারেই আপনার প্রশ্নের উত্তরটা দেই, প্রথমত আপনি যে কম্পারিজনটি ডেভেলপ করেছেন, এটার কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আছে। আপনি যদি আরেকটা অ্যাঙ্গেলে দেখেন, একটা দল যে দলের রাজনীতির ইতিহাস খুবই দীর্ঘ, সেই দলের সাথে আরেকটি দল, যে দলকে আপনি কম্পারিজন করছেন, সেই দলের বয়স মাত্র 3 মাস। তো সেটাও তো একটা দৃষ্টিকোণ, সেটাও তো একটা দৃষ্টিভঙ্গি। বরং আমার মনে হয় যে আমরা এই পজিটিভ অ্যাঙ্গেলকে যদি একটু সামনে রাখি, যে জরিপটি নিয়ে আজকে মোটামুটি সারা বাংলাদেশের সকল পত্রিকা বা সব জায়গায় যে আলোচনাটা হচ্ছে, আপনি দেখুন লক্ষ্য করে 3 মাসের একটি দল, আপনি যদি অন্যান্য দলের সাথে, আমি আসলে আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের মন্তব্যই করতে চাই না, আমার কাছে মনে হয় যে এটা এখন ইনভ্যালিড একটা ম্যাটার। অ্যান্ড অবভিয়াসলি আমি যদি খুব শক্তভাবেই বলতে চাই, মানে যে দল বাংলাদেশে এত বড় গণহত্যা চালিয়েছে, আপনি 15%কে আমি জানি না আপনি কিভাবে দেখছেন, মানে ভোটার রাজনীতিতে এই দলের যে ইতিহাস বুঝতে হবে, ফ্যাক্টর ইস্যু কি হবে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। ভোটের ফ্যাক্টর হবে না, কিন্তু জনসংখ্যার যদি হিসেব ধরেন তাই একেবারে কম নয়। কিন্তু আমি সেটাই বলেছি যে তাদের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাস থেকে তাদের এই জনসমর্থন থেকে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি মানে দেখেন, আমরা তো এখনো নাৎসি বাহিনীকে আমরা দেখি না, তাদেরকে সমর্থন করে কিছু লোক তো এখন আমরা দেখি। আপনি টুইটারে যান, আজকে চেক আউট করেন। আচ্ছা, নাৎসি বাহিনী যে গণহত্যা করেছে, এটা দিয়ে আপনার সন্দেহ আছে? আপনার সন্দেহ তো নাই। বা আমি যদি দেখি আরএসএস কে সমর্থন করে না। আচ্ছা, আরএসএস আমি যদি আরেকটু ডিটেইলি বলি, আমরা যদি ভারতের জনতা পার্টিকে আমরা দেখি নাই। আচ্ছা, ইন্টারন্যাশনালি এই দলটার কার্যক্রম ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন, তাদেরকে কিভাবে ট্রিট করা হয়, একটা রেডিক্যাল, একটা খুবই আগ্রাসী, খুবই হিংস্র একটি পার্টি হিসাবে তো ট্রিটেড হয়। এখন সেটা তো আমি আপনি না, শুধু এটা তো ইন্টারন্যাশনালি, ন্যাশনাল, ইভেনচুয়ালি তাদের দেশে যেই পার্টিগুলো আছে তারাও তো তাদেরকে এইভাবে করে ট্রিট করে। এখন আপনাকে যদি আমরা কি আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই যে গণহত্যাটাকে জাস্টিফিকেশন করে আমরা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদেরকে আমরা কি পোস্ট করতে দেখি না? আপনি কি আওয়ামী লীগের যে নেত্রী যিনি গণহত্যা চালিয়েছে, তার আপনি কি ভয়েস কল রেকর্ডগুলো শুনেন না? তিনি কিভাবে দাম্ভিকতার সাথে এই কথাগুলো বলেন। কাজেই দেখেন, গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা এখনো রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে যায় নাই এবং যেতেও রাজি না, তারা তো ভাই আপনার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করবেই, বা তারা তো আপনার ওই যে তাদের যেটা গণ্ডি, ওই গণ্ডি থেকে তো বের হয়ে আসবে না, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে সামনে রেখেই আমাদেরকে এগোতে হবে। এটাকে আমরা আসলে মানে আনঅ্যাভয়েডেবল একটা ফ্যাক্টর। কাজে আমি এই জন্য বলেছি যে এটাকে আমরা মানে রেলেভেন্ট ফ্যাক্টর হিসেবে আমরা দেখতে চাই না। গণহত্যাকে যারা সাপোর্ট করেছে, এই যে 15% যে দর্শক, আমরা শুধু তাদের কাছে একটা প্রশ্ন করতে, দর্শক বলছি, তাদের সাপোর্টার, আমরা তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনার মায়ের কাছে কোনোদিন গিয়ে একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আপনার বোনের কাছে কোনোদিন একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে মা বা বোন, আমি কারো ভাইকে হত্যা করেছি, আমি কারো ছেলেকে হত্যা করেছি, এবং যারা হত্যা করেছে আমি তাদেরকে এখনো সাপোর্ট করি। দেখেন যে আপনার বাবা মা আপনার পাশে থাকে কিনা। এটা একটা ইমোশনাল ফ্যাক্টর, এটা জাতীয়তার সাথে, জাতির সাথে, এই লাল সবুজের মানচিত্রের সাথে, এই লাল সবুজের পতাকার সাথে। দেখেন, আপনি যদি অন্যান্য বড় দলের সাথে আপনি যদি কম্পারিজন করেন, যেগুলো গণতান্ত্রিক, যাদের বাংলাদেশে রাজনীতির ইতিহাস আছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমরা যদি বিএনপির কথা বলি, আমরা যদি বাংলাদেশের বিগত 16 বছর আমরা জামাতের সংগ্রাম দেখেছি, বিএনপির তো সংগ্রামের আসলে এক্সাম্পল নেই, অসংখ্য এক্সাম্পল আছে। তাদের লোকজনদেরকে গুম হতে দেখেছি, শহীদ হতে দেখেছি, তারেক রহমান দেশ ছাড়া হয়েছে, তাদের নেত্রীকে, যাকে আপসী নেত্রী বলে, তাদেরকে। এখন তাদের সাথে আপনি যদি কম্পারিজনটা করেন, তাদের থেকে এনসিপি আসলে কতটুকু পিছিয়ে আছে। এটাও তো নাহিদ নিয়ে কত কথা, আমি যদি বলি অন্যান্য দলের নেতাদেরকে নিয়ে কত রকম কথা, কত রকম মানে অভিযোগ, কত রকম প্রোপাগান্ডা। এরপরেও 15% যেই মানুষ, এখনো কিন্তু আমি বারবার বলছি, আপনাকে মাথায় রাখতে হবে 3 মাস ভার্সেস 15%, 3 মাসের অ্যাচিভমেন্ট 15%, আর 3 মাস। এখন তো আমি জাস্ট শেষ করে দেই, আপনি তো এখন দেখছেন গণজোয়ার। দেখুন,
আর 3টা মাস আপনি যেতে দেন না, দেখেন এই 15% যদি 30% হয়ে যায়, 30% গিয়ে থাকে, তখন কিন্তু অনেক ইকুয়েশনে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা ব্যাপার একটু যুক্ত করে দিই, শেষ কথাটি বলি, দেখুন এখনো কিন্তু ইনডিসিশনে 5% আছে, ইনডিসিশনে 5% আছে, সেখানেও একটা বড় খেলা এখনো রয়ে গেছে। ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুল ভাই, একটু আপনার কাছে জানতে চাই, তরুণদের উপর যে পরিচালিত রিপোর্টটি নিশ্চয়ই আপনিও দেখেছেন নির্বাচনে, সেখানে তারা যেই রিপোর্টটি বলেছে, আপনার কাছে আরেকটি অংশের একটু বলি যে এবার সবচেয়ে বেশি 38.76% ভোট পাবে বিএনপি, এরপরে জামায়াত ইসলামী 21.45% ভোট পাবে। এটি হচ্ছে সেখানকার একটি অংশের জরিপের তথ্য। একটু আপনার কাছে জানতে চাই, এর আগে সবশেষ আপনারা যখন বিজয়ী হয়েছিলেন 2001 সালে, তখন আপনারা ভোট পেয়েছিলেন 40.97%। তার মানে বিএনপির জনপ্রিয়তা আসলে ওই অর্থে বাড়েনি, বরং কমেছে। শোনেন, একটা জরিপকে, সার্ভেকে কেন্দ্র করেই তো আপনি একেবারে মানে কনক্লুশনে আসতে পারবেন না। সেটি নিশ্চয়ই তাদের সানেম, অ্যাকশন-8 তারা যেভাবে করেছে বলেছে তারা র্যান্ডম করেছে, কিন্তু নিশ্চয় করে বাংলাদেশের এটাও দেখেছেন যে 91 সালের নির্বাচনে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নানানভাবে বলা হচ্ছে পার্সেন্ট ভোট তাদের সর্বশেষ বা সমস্ত যদি মানে হিসাব করেন বিগত নির্বাচন, ধরলাম তার সেটা 50% বেড়েছে বা 100% বেড়েছে। সেই জন্য এইসব জরিপের উপর ভিত্তি করে সবসময় কনক্লুশন করা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বা এটা একেবারে চূড়ান্ত ধরে এটা বলবার সময় আসছে, সেটা আমরা মনে করছি না। নিশ্চিতভাবে এটা ম্যানিপুলেটেড আমরা মনে করছি। কিন্তু তার কিছুটা যে প্রেক্ষাপট, সেটাও সেই গ্রহণযোগ্য নির্বাচনের আগেই বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। একজন প্রার্থীও নির্বাচনী এলাকায় তাদের কাজ করতে পারে নাই, সবাই দৌড়ের উপর ছিল মামলা। এমন কোনো প্রার্থী নাই, সাবেক এমপি নাই যাদের উপর মামলা হয় নাই, নিপীড়ন হয় নাই, জেলে যায় নাই। তো সেই নির্বাচনকে আপনি ভিত্তি ধরে একেবারে ভোট কেন্দ্রের মধ্যে সিল মারা হয়েছে বা রাতে ভোট হয়েছে ওইটা না। 2008 সালের নির্বাচনেও বিএনপি একটা মানে তুমুল একটা বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন করেছে এবং মানে সেই অবস্থা তৈরি করা হয়েছিল। সেটাকেও আপনি ভিত্তি আপনি 91 নির্বাচনকে ভিত্তি ধরতে পারেন, অবশ্যই 96 আপনি ধরতে পারবেন, অবশ্যই 2001 ধরতে পারবেন। হ্যাঁ, আপনি এই নির্বাচনকে যদি ভিত্তি ধরে আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার ফলাফল ভিন্ন সম্পূর্ণ। আরেকটি প্রশ্ন আপনার কাছে ছোট করে জেনে তারপরে নুরুল কাছে একটু আসি, বৈধতা দিয়েছে, এটা তো পুরনো আলোচনা, অনেকবার এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। হ্যাঁ, বিএনপিকে ওইটা যায়নি, হ্যাঁ, তো তখন কি হয়েছে? হয়নি বিএনপিকে সারা ভোট 5 বছর টিকেনি, বরং ইসলামী আন্দোলনরা ওনরা এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করেছে। এবং এই যে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা, এই টিকিয়ে রাখার পিছনে ঘি, মাল, মশলা অনেকাংশে ওনাদের সেই দায় আছে। এখন ওনরা কথা বললে সেটা বয়ান হয়ে যাবে আর সেটা নীতি কথা হয়ে যাবে, এই কথা তো সত্য না। হ্যাঁ, বিএনপির 7 জন না গেলেই বা কি হইতো? হাসিনা তার আগে তো যায়নি, তো হাসিনা টিকছে না, হয়েছে না, বরং ওনরা হাসিনায় টিকায় রাখা সহায়ক ভূমিকা পালন করছে। 7 জন যে সংসদে বলেছে, হ্যাঁ, না গেলেও হতো, না গেলেও যেতে পারতো। সংসদে আপনারা গিয়েও কি এক ধরনের সহায়ক ভূমিকা পালন করেছেন না? বিরোধী দলের ভূমিকা পালন করেছেন। আমরা একটু যেতে চাই নুরুল হক। এবং আমি শেষ করি, আপনি বলেন হয়নি তো সেটা, তাহলে যাওয়ার পরে বৈধতার কেমনে হলো আমি বুঝলাম না। সেটাই নুরুল হক, একটু আপনার কাছে জানতে চাই, এর আগে আরও বেশ অনেক দিনই আপনার কথাটি এমন ছিল এবং সবশেষ যদি আমি যতটুকু মনে পড়ে, গুলশানে বিএনপি লিয়াজু কমিটির বৈঠকের পর এটি এপ্রিল মাসে আপনি বলেছিলেন 2 উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। ইদানিং আপনি সংস্কারের দিকে বেশি জোর দিচ্ছেন, আপনি সবশেষ বলছিলেন সংস্কার ছাড়া নির্বাচন মানে আবারও গণ অভ্যুত্থান। বলতে চাই আপনাদের আইআরআই একেবারে ভিত্তিহীন কোনো ঠুনকো প্রতিষ্ঠান না। আইআরআই, তারপর একটা প্রতিষ্ঠান ছিল ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস, এটাও মোটামুটি ভালো। তবে এইটার চেয়ে ওই আইআরআই আরেকটা হচ্ছে এনডিআই নাকি এনডিআই, বাট দুটি আমেরিকান ইন্টারেস্টে কাজ করে এবং রাষ্ট্রীয় এই শুধুমাত্র ব্যক্তির পতন না, দলের পতন না, একেবারে এই দলের কবর রচনা। দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কার্যত আওয়ামী লীগের একটা রাজনৈতিক মৃত্যু হয়েছে। হিটলার জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসুলিনির এই পার্টির মতো আওয়ামী লীগের এখন বাংলাদেশে ভবিষ্যৎ ওই জায়গায় যাচ্ছে। সো এই কথাটা বললাম এই কারণে যে সানেম এবং অ্যাকশনের সানেমকে আমি তাদের এর আগেও ফাইন্যান্সিয়াল বেশ কিছু সার্ভে যেটা মোটামুটি দেখেছি, কোভিড টোভিড বিভিন্ন সময় কাছাকাছি ভালো জায়গায় ছিল। বাট আমি আমার বয়স 33, সো অ্যাজ এ ইয়ং হিসেবে আমিও নিজে যেহেতু আরও পলিটিক্সও করি, এটা দলও, আমার কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক ডেটা আছে যেগুলো নিয়ে আমিও কাজ করি। ধরেন এখন আমাদের সার্ভেগুলো, যেটা আমি আইআরআইকে তখন জিজ্ঞেস করছিলাম, তোমরা যে একটা ফাউল সার্ভে দিছিলে এটা কেমনে কি করেন, ফরিদপুরের ভাইয়ের বাসা যেখানে নগরকান্দা, ওইখানে ফরিদপুর অঞ্চলটাই আওয়ামী লীগের একটা ঘাঁটি।
তার মধ্যে যদি পাওয়ারে থাকে কিংবা সবেমাত্র সরকার গঠিত হয়েছে ওই রকম একটা সময় যদি আপনি জরিপ করেন তখন কিন্তু 80% পাবে যারা তখন ওই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে সমর্থন করতো। আবার এখন ধরেন যেহেতু ফেল হয়েছে, এখন ওখানে জানো নাকি বাবুল ভাই দাঁড়াইলে এমপি হয়ে যাবে বিএনপির লোক। তো এখন কিন্তু আপনি সেই জায়গা থেকে আমি এটা নিয়ে খুব বেশি মানে একটু আসলে ব্যক্তিগতভাবে বলতে পারেন একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে। লাইক আমরা ছোট নেতা, তো আমরা কথা বলে মানুষ বিভিন্ন দেশে টুইস্ট করতে পারে, বিভিন্নভাবে কথা বলতে পারে, আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারে। আবার ধরেন বিএনপির মধ্যে বাবুল ভাইয়ের মতো একটা বড় দলের নেতা আসলে সবাই তখন সেটা নিউজের হেডলাইন কিংবা প্রেজেন্টারও কথা হচ্ছে একটু রয়েস হয়ে বলে, যদি একটু চেঞ্জ করে। রাজনীতি তো একটা মধ্যে নির্বাচনটা হওয়া বাংলাদেশের ইকোনমি, নিরাপত্তা, অনেকগুলো ইস্যুর প্রেক্ষাপটে ভালো। আর বিএনপি সংস্কার চায়, সংস্কার প্রশ্নে বিএনপির কোনো ধরনের রিজার্ভেশন নাই। এবং সেটা আমরা দেখেছি যে আলোচনাগুলোতে বিএনপির টপ লিডার সালাউদ্দিন ভাই থেকে শুরু করে সবাই এনগেজ হচ্ছে, সিরিয়াসলি অন্যদের চেয়ে গ্রাউন্ড ওয়ার্ক করে আপনারা একেবারে ডকুমেন্ট, দলিল, দস্তাবেজ নিয়ে হাজির হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা খুব সিরিয়াস। সো আমাদের একটা পজিশন শুরুর দিকে দলের পজিশন ছিল যে এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর এবং সংস্কার বিচারের ক্ষেত্রে একটা ন্যূনতম অগ্রগতি, পুরো বিচার তৃণমূলে সম্পন্ন করা সম্ভব না, দেন ইলেকশন। তো বিএনপি সহ আমরা একটা আন্দোলন করেছিলাম, সেখানে বিএনপির একটা স্ট্যান্ডে আমরা সমর্থন দিয়েছি ডিসেম্বরে যদি সংস্কার এবং বিচারকে এগিয়ে না যায় নির্বাচন হতে পারে। আর সরকারের টাইমলাইনটা ছিল কবে থেকে, ডিসেম্বর থেকে জুন। তাহলে ওই বিএনপির ডিমান্ডে সরকারেরও কিন্তু টাইমলাইনের অন্তর্ভুক্ত। তারপরে আবার ধরেন সরকারকে আমরা যখন বলেছি যে এই ডিসেম্বরে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে হবে, আনসার্টেন টাইম, এটি নিয়ে অনেকে সন্দেহ সংশয় প্রকাশ করছে। আল্লাহর রাস্তে আপনি একটা মাস স্পেসিফাই করে একটু জনগণকে বা রাজনৈতিক দলের উদ্বেগ উৎকণ্ঠা নিরসন করেন। কারণ রাজনৈতিক দলগুলো আপনার আস্থা বিশ্বাসের জায়গা, তারা যদি সন্দেহ সংশয়ের মধ্যে থাকে সরকার চালাইতে আপনার বেগ পেতে হবে। এটা সরাসরি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, তিনি তারপরে এপ্রিল বললেন। আবার সেখান থেকে সরকার আবার লন্ডনে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে আমরা দেখলাম একটা খুব আমাদের ধারণা খুব ফ্রেন্ডলি ডিসকাশন হয়েছে। সেখানে থেকে আবার প্রধান উপদেষ্টা বলছে যে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে না যায়, যদি আছে কিন্তু, তাহলে ফেব্রুয়ারিতে তার ইলেকশন হতে পারে। তাহলে সরকার দেখেন তার পজিশন থেকে সরে যাচ্ছে ডিসেম্বর থেকে জুন, সেখান আর চেঞ্জ আমি খুব সিগনিফিকেন্ট যে আমরা 360 ডিগ্রিতে সরে গেছি এইরকম কোনো বিষয় না। তবে আমি এখনো আগেও যেটা বলেছি এখনো যেটা বলি, এই একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে, আমরা ওই দিন আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যদি জুলাইয়ের ভাষা বুঝতে ব্যর্থ হই, আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলের ফেইলিওরের কারণে কিন্তু ইয়ং জেনারেশন শেষ পর্যন্ত এই পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেখানে পুরো পিপল, নট অনলি স্টুডেন্ট। বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর। আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, জামাত বলছে নির্বাচনের এখনো লেভেল প্লেইং ফিল্ড নেই, এটি একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছ থেকে জানবো আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এই পরিস্থিতিতে। বিরতির পর ফিরছি, আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। শহীদুল ইসলাম বাবুল, একটু আপনার কাছে জানতে চাই, জামাত ইসলামের সেক্রেটারি জন্য আমরা মেনে নিতে পারি না। এটা বলছি জামাতের, এটা বলছি তার আগে বলি যে বিভিন্ন যেটা বললো, ধরেন প্রথমত আমরা তো রাজনীতি করি জায়গা, আমরা তো মানুষ, আমাদের আবেগ থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে। আমরা একসাথে রাজনীতি করেছি, জোট করেছি, তো এককভাবে বা সেটাই হয়েছে। তবে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হইলে সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, যেমন আপনি জামাত ইসলামের কথা বলছেন, তারা তো মানে একেবারে নতুন রাজনৈতিক দল না, অনেক পুরনো রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের যে বক্তব্য বিবৃতি বিভিন্ন সময় বিগত 8-9 মাস আমরা দেখেছি, যদিও তারা আমাদের অ্যালাইন, হ্যাঁ দীর্ঘদিনে তারাও মজলুম, এটাও সত্য, কিন্তু এই সাম্প্রতিক সময়ে তাদের কথাবার্তা বা এটা টোটালি একটা ভিন্ন। একবার আমরা অনেক কথা শুনেছি এই যে ইন্ডিয়ার মনে ভারত কষ্ট দিলে এরকম একটা কি বক্তব্য শুনেছি। আবার ভারত বিএনপিকেও ভারতের দালাল বানিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন যে নির্বাচন আমার পরিষ্কার মনে আছে এই রোজার আগে হতে হবে, আবার বললেন না নির্বাচন এপ্রিলে হলে ঠিক আছে, আবার বললেন নির্বাচন। তাদের ব্র্যান্ডিংটা ভিন্ন, কিন্তু জামাতের কাছে আমরা এই ধরনের মানে আশা করি নাই। সেই জন্য গতকাল আমি এই জায়গাটা শেষ করি, গতকাল আপনি দেখেছেন বোধহয় একটা বোধহয় ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বোধহয় বা মজলিসে শুরাকে আমাদের আব্দুল্লাহ তাহের সাহেব ছিলেন যৌথ, সেখানে উনি বলেছেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার কোনো আপত্তি নেই। ওখানে খসরু ভাই দেখলাম তাকে আবার বলতেছিলেন ভাই আবার বলেন এটা, আবারও উনি বলেছে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি থাকার কথা নাই, তবে জনতার নির্বাচন যেন না হয়। তো আমার ধারণা এই যে নির্বাচন বা সংস্কার এই বিষয়গুলো বিভিন্ন আরো ভালো বলতে পারবে, সংস্কার প্রক্রিয়ায় তারা সরাসরি দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে পারবে। শোনেন, এখন
এই আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না করতে পারে, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী ইম্পোর্ট করতে পারবো না। হ্যাঁ, হঠাৎ করে এদেরকেই তো করতে হবে। তারা কিভাবে করতে পারে, তাদেরকে সেই পরিবেশ দেওয়া, তৈরি করে দেওয়ার, সমস্ত 100% লেভেল প্লেইং ফিল্ড আপনি কোনো কালে কোনোদিন কোনো সময় পাবেন না। হ্যাঁ, তবে এই নির্বাচনটা এখন মানে যতটুকু সম্ভব, যত দূর সম্ভব, আমার ধারণা এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস সাহেব বারবার বলেছেন, সিইসিও বারবার বলেছেন যে আমরা একটা জ্যান্তার নির্বাচন করতে চাই না। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এইবারের নির্বাচন ওই রাতের বেলাও হবে না, কাটাকাটি নির্বাচন হবে না, আমিডামি নির্বাচন হবে না। প্রকৃত অর্থে 100% যদি নাও হয়, নিশ্চিতভাবেই মানুষের কাঙ্ক্ষিত একটা নির্বাচন হবে। ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। যে লাইনটিকে আমি একটু আপনার কাছে আরেকটু গুরুত্ব দিতে চাই, ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি এবং যে কারণে আদালতে শরণাপন্ন হয়। এই ধরনের দেখা যেত আগে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ নিত না, পাঠ হতাম, তাহলে তো আমাদের বিরুদ্ধে মামলাই হতো না। বরঞ্চ এই অভ্যুত্থানের পর আমার নামে 2টা মামলা হয়েছে। একটাই যে জাতীয় পার্টি করলো, আর খুলনাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা করেছিল। কেন ওইখানে করেছে যে আমি এই চাঁদাবাজি মানিব্যাগ টানিব্যাগ নিয়ে গেছি, এইটা। তো আমি খুলনা এখন পর্যন্ত অভ্যুত্থানের পরে যাইনি, কিন্তু আমার নামে মামলা হয়েছে। সেকেন্ড হচ্ছে এই বরিশালে যে কথা বলছেন জাতীয় পার্টি আমরা যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করি এবং আওয়ামী লীগের সময়কালকে যদি ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করি, তাহলে জাতীয় পার্টি ছিল এই ফ্যাসিস্টের সবচেয়ে বড় সহযোগী এবং এই ফ্যাসিবাদের প্রেক্ষাপট তৈরির অন্যতম কারিগর। সেই জাতীয় পার্টি থানায় গেছে মামলা করতে, তখনই তো পুলিশের দৈরে লকআপে ঢুকানো উচিত ছিল। তো সেখানে পুলিশ কিছু করেনি, এটা আমি অবাক। কার্যালয় ভাঙচুর করলে তারা মামলা করবে না। আমি কোনো প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা যে ঘাপটি মেরে আছে, এইটার একটা নজির। তো এখন জাতীয় পার্টির অফিস ভাঙচুরের কথা, ঘটনাটি যেটা আমি যতদূর শুনেছি বা পত্রপত্রিকা যেটা এসেছিল, মাঝখানে আপনি লক্ষ্য করেছিলেন সম্ভবত সার্জিসরা ওদের উপস্থিতিতে জিএম কাদের ওই রংপুরে আপনার গিয়েছিলেন কোনো প্রোগ্রামে অংশ নিতে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো যা জিএম কাদেরকে সেখানে জেরা করেছে যে তারা কিভাবে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই এখানে রংপুরে আসে। জাতীয় পার্টির তো এরকম লোকজন নাই, সবাইকে আপনার বাটাম দিছে ভালোভাবে। তখনই আমাদের লোকেরা ক্ষুব্ধ হয়ে আবার তাদেরকে আপনার ধাওয়া দিছে। তো এইটার কারণে আমাদের লোকেরাই মামলা করছে তাদের বিরুদ্ধে আগে থানায়, এবং আমাদের 2টা ছেলের অবস্থা ক্রিটিক্যাল। এই মাসেল ইনজুরির কারণে ক্রিয়েটিনিন ভয়াবহ বেড়ে গেছিলে, 10 দিন গণস্বাস্থ্যের চিকিৎসা নিচ্ছে, তার তো ট্রিটমেন্টটা এই চিকিৎসাপত্র আছে। সেই মামলা এখন পর্যন্ত বরিশালে একজন আসামিকে গ্রেপ্তার করে। আমি নিজে যখন বরিশালের মেট্রোপলিটন কমিশনের সাথে কথা বলেছি, তখন বলছে ভাই উপরের নির্দেশ জিএম কাদেরকে ছাড়া মামলাটা দেওয়া যায় কিনা, কিংবা রুহুল আমিন হাওলাদারকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা। অর্থাৎ জাতীয় পার্টির সিনিয়র নেতাদেরকে মামলা আসামি না করার জন্য পুলিশ কমিশনারকে উপর থেকে নির্দেশ দিচ্ছে। তাহলে কারা নির্দেশ দিচ্ছে আপনি বুঝেন। তারপর মাঝখানে জাতীয় পার্টির কার্যালয়ে দেখলাম তাদের অফিস ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটে নাই। আর এইখানে তারা মামলা করতে প্রকাশ্যে তারা এই ধরনের আপনার আস্ফালন দেখায়, এইটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর নেগেটিভ বার্তা, যে সামনে সুযোগ পেলে এই আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে বিপ্লবের 14 গোষ্ঠী উদ্ধার করবে। যেমনি ভাবে 75-এ আপনি দেখেছেন ফ্রিডম পার্টি কিংবা শেখ মুজিবুর রহমানকে ধরেন, ঠিক আছে এটা আমরা এই হত্যাযজ্ঞকে সমর্থন করি না, বাট আপনার মনে রাখতে হবে 75-এ যারা নাই, আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি সমগ্র জাতিকে খেসারত দিতে হবে। গত 16 বছর যা দিয়েছে সামনে তার চেয়ে ভয়ঙ্কর ভাবে দিবে। জি, তাহসিন রিয়াজ, একটি উক্তি করে আপনার কাছে জানতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা, এগুলো তো ভারতের দালাল। যারা বলে 16 বছর আমরা কিছুই করতে পারি নাই। দেখুন এই মন্তব্যগুলো মানে আমি খুব সম্মানের সাথে বলি, এই মন্তব্যগুলো আজকের যে মানে তরুণরা এরা খুব পজিটিভলি নেয় না। মানে আপনি দেখেছেন, সচক্ষে দেখেছেন রিজভী ভাইয়ের ওই ক্লিপটা আপনারা দেখাননি? যেদিন গণঅভ্যুত্থান হলো 5 তারিখে রিজভী ভাই কান্না করে কি বলেছিলেন? 6 তারিখ এক্স্যাক্টলি 6 তারিখে কি বলেছিলেন? এই তরুণেরাই তো আমাদের মুক্তি এনে দিল। শুধু একটা না, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আজকে আমার এখানে বাবুল ভাই আছেন, ইমিডিয়েটলি আফটার দি রেভলিউশন বাবুল ভাইয়েরও কমেন্ট এরকমই ছিল। আমি নিশ্চিতভাবে আপনাকে বলছি, আপনি যতগুলো গণমাধ্যম এখন ডেট দিয়ে সার্চ করেন, আপনি ওই কামিং 8 to 10 ডেজের মন্তব্যগুলো আপনি দেখেন, আপনি দেখবেন মন্তব্যগুলো এমন ছিল। আচ্ছা, এই যে মন্তব্য, এটা তো সিগনিফিক্যান্ট কমেন্ট, কিন্তু এই সিগনিফিক্যান্ট কমেন্ট এই যে 360 ডিগ্রিতে কীভাবে রাউন্ড আপ করে আমি জানি না আসলে।
বিএনপির ব্যাপারে কিন্তু খুবই মানে সেটা হচ্ছে যে আপনি কোনো ক্রমে আপনার এনসিপিকে বোঝার দরকার নেই, আপনার কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বোঝার দরকার নেই, আপনি সামগ্রিকভাবে তারুণ্যের সেন্টিমেন্টটা বুঝেন, আপনি সামগ্রিকভাবে যারা এই বিপ্লবটা সংগঠিত করেছে ইনক্লুডিং এভরিওয়ান, বাট যেই ছাত্রদেরকে রুহুল কবির রিজভী ভাই ওই দিন মেনশন করেছিলেন, সেই ছাত্রদের সেন্টিমেন্ট আপনি বুঝেন। এই বল পাসিং যে কমেন্টসগুলো, হ্যাঁ আপনি দেখেন কত মানে আমি যদি বলি বাজে রকম কমেন্ট, আপনি একটা গ্রুপ অফ পিপলকে বা একটা নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপলকে যারা সংস্কার চাচ্ছে আপনি তাদেরকে বলে দিচ্ছেন কি ভারতীয় দালাল। সংস্কার একটা এই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল। এখন এই যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে, আচ্ছা তাহলে আপনি তো সংস্কারের সাথে একমত পোষণ করেছেন, আপনি এই প্রধানমন্ত্রী প্রশ্নে কতদিন থাকবে না থাকবে আপনি একমত পোষণ করেছেন না? তাহলে আপনি যদি সংস্কারের এতই বিরুদ্ধাচরণ করে থাকেন দিতে পারবেন কিনা? আমরা বারবার একটা জিনিস স্পষ্টভাবে বলেছি, দেখেন তারুণ্যের সেন্টিমেন্ট কি? তারুণ্যের সেন্টিমেন্ট হচ্ছে তরুণ সমাজ একটা সুন্দর বাংলাদেশ চায়। এটা কি ছাত্রদল চায় না? এটা কি ছাত্র শিবির চায় না? এটা কি যেই রাজুকের ছেলে পেলে, যেই আদমজি ক্যান্টের ছেলে পেলেরা রাস্তায় নেমেছে তারা চায় না? তারাও চায় এই নতুন বাংলাদেশটা কেমন হবে, যেখানে মানুষের ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করলে সেটা সঠিক বাক্সেই পড়বে। এটাই তো বাংলাদেশ, আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশই তো আমরা চেয়েছি। আমরা চেয়েছি কি, যেই বাংলাদেশের নেতৃত্ব, যেই বাংলাদেশে আগামীর নেতৃত্ব যেই ভোটাধিকারের মাধ্যমে আসবে, তারা বাংলাদেশকে সত্যিকার অর্থে এই যে আমরা এত বছর ধরে যে দুর্নীতি দেখেছি, আমরা এত 240 বিলিয়ন আমরা পাচার হতে দেখেছি, আপনার যেই পরিমাণ ঋণ হতে আমরা দেখেছি, যে অর্থনৈতিক আনস্টেবিলিটি ছিল নাই, এখন আপনি যখন এই যে শুধুমাত্র তাদের ভাষাটা বুঝে আপনি কমেন্ট করবেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। পলিটিক্যাল ফিল্ডে দ্বিমত থাকবে, এই দ্বিমতকে আমরা শ্রদ্ধা করতে চাই, তবে এই পলিটিক্যাল ফিল্ডে অপমান থাকবে না, গ্লানি থাকবে না, পার্সোনাল অ্যাটাক থাকবে না, ইনসাল্ট থাকবে না। এই থেকে যদি বিএনপি বের হতে না পারে, আনফরচুনেটলি এই তরুণ বিএনপিকে হয়তো বের করে দিবে। মনে করে সংস্কারের তারা জনগণের সবাই, অর্থাৎ যারা ঐকমত্য কমিশনে বসছে তারা সবাই জনগণের প্রতিনিধিত্ব করছে, সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত চায় এনসিপি, অর্থাৎ এর আগেই সংস্কারটি বাস্তবায়ন চায়। সেটি কোন? আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। নুরুল হক নূর, একটু আপনার কাছে আগে আসি, বাবুল ভাইয়ের কাছে আমি প্রশ্নটি নিয়ে পরে আসি। একটু আপনার কাছে জানতে চাই যে এর কথা বলা হয়েছে যে 26 ফেব্রুয়ারির মধ্যে, একটু আপনার কাছে জানতে চাই, এর আগেও আপনি বলছিলেন ডিসেম্বর নির্বাচন নিয়ে অনেক কথা, আপনারা এখন যে সংস্কারের দাবিগুলো বলছেন বা জোরালোভাবে, তাতে এই সময়ের মধ্যে এখন ঐকমত্য কমিশনের বৈঠক যে পর্যায়ে রয়েছে সেই আলোকে সংস্কার বাস্তবায়ন করে নির্বাচনে যাওয়া সম্ভব কিনা ফেব্রুয়ারির 26 তারিখের মধ্যে? এখন তো জুলাই, আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে বোধহয় সম্ভব হবে না। আমার অ্যাসেসমেন্ট রং হতে পারে। আর প্রধান উপদেষ্টা যদি ওই ধরনের একটা কমিটমেন্টে যেয়ে থাকে তাহলে তো তার সেটা রক্ষা করা উচিত হবে, কারণ আপনি আমার কথা না, প্রধান উপদেষ্টা কোনো একটা প্রেক্ষাপটে হয়তো বিএনপির প্রধান জনাব তারেক রহমানকে কথা দিয়েছেন, আর তিনি যদি কথা না রাখেন তাহলে তো বিএনপির মতো বড় দল তাকে সরকারকে সমর্থন করবে না। আর সরকারের আমরা যেটা বারবার বলছিলাম যে ইউনূস স্যার নিজেও যেটা বলেছে, আমি একটা সবচেয়ে ভালো ইলেকশন করতে চাই, এবং বাংলাদেশে গত 16 বছরে এই ইলেকশনটা না থাকার ফলেই কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। সুতরাং আগামী ইলেকশনের উপরে যারাই সরকার গঠন করুক না কেন, ওর চেয়ে ইলেকশনটার উপরে অনেক কিছু ভবিষ্যৎ নির্ভর করে। তো সেইখানে আমি ইলেকশন করার মতো ফিটনেসও বর্তমান প্রশাসনের দেখি না, যেই কারণে আমার ব্যক্তিগত অভিমত আমাদের দলীয় পজিশন থেকে বলেছিলাম, স্থানীয় নির্বাচনের তো অনেকগুলো পর্যায়ে, ধরেন সিটি কর্পোরেশন আছে, উপজেলা আছে, দল এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি দুটো দল ছিল বাংলাদেশের ট্র্যাডিশনাল পলিটিক্সে, আওয়ামী লীগ নাই এখন, অনেক ক্ষেত্রে লোকালি ল অ্যান্ড অর্ডারও বিএনপির উপরে ডিপেন্ড করে। সেই জায়গা থেকে প্রশাসন কিন্তু বিএনপি ক্ষমতায় না থাকলেও দৈরা নিশ্চিতে তারা পাওয়ারে বা তাদের একটা পাওয়ারের সাথে লিঙ্ক আছে, ওইভাবে কিন্তু তাদের সাথে সংযোগ রেখে কাজ করে। তাহলে এই প্রশাসন যদি ধরেন যেভাবে আমরা ফেসিবাদ মুক্ত করার কথা বলছি, এখন তো অনেকেই টেনশনে আছে কার উইকেট কখন পড়ে যায়, তো ওই কারণে অনেকেই শেল্টার নিতে চাবে কিন্তু বিএনপির নেতাদের কিংবা বিএনপি পন্থী আমলাদের। ধরেন এই 16 বছরে আমরা এই রাস্তায় ঘাটে একটা পুলিশ অফিসার কিংবা বলেন ডিসি মিসি আমরা খুঁজে পাইনি যে আমাদের লাইনের লোক, এখন সবাই এসে বলে ভাই আমরা কিন্তু আপনাদের আন্দোলনের পক্ষের লোক, সবাই বিএনপি জামাত পরিচয় দিচ্ছে। এমনকি সচিবালয়ে দেখেছেন ডিসি নিয়োগকে কেন্দ্র করে কি হট্টগোল হয়েছে। তো এইভাবে যদি সবাই বিএনপি জামাত হইতে চায়, তো তারা তো ভোটের সময় চিন্তা করবে যে আমার এলাকায় বিএনপির ক্যান্ডিডেট বাবুল ভাই এমপি হলে মন্ত্রী হয়ে যাবে, কাজী বাবুল ভাই এমপি হইবে ভোটে, আমার বিশ্বাস তার মতো তরুণ মানুষ এলাকায় পপুলারিটি আছে,
এমনি হইবে, কিন্তু ওই যে অতি উৎসাহী ডিসি যেটা শেখ হাসিনার আমলে ছিল, ওই রকম যদি কেউ থেকে থাকে সে চিন্তা করবে সেন্টার দখল করে আমি বাবুল ভাইকে 100% ভোট দেখাবো, পরবর্তীতে বাবুল ভাই যেন প্রমোশন আমার বিবেচনা রাখে। তো এই জন্য আমি বলছি একটা নিরপেক্ষ এবং সংস্কারের ক্ষেত্রে বাস্তবায়ন প্রক্রিয়া একটা বড় ডিবেট, যে এটা কি ইলেকশনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটা গৃহীত হবে, নাকি গণভোটের মাধ্যমে গৃহীত হবে, নাকি পার্লামেন্টে কিন্তু অধিকাংশ দলই পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে চায় না, কারণ 90-3 জনের রূপরেখা দেখেছে বাস্তবতা অতীতে হয় নাই। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ফেব্রুয়ারিতে আসলে ইলেকশন সম্ভব। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এটি কি এক ধরনের যে নির্বাচনকে বিএনপির যে অভিযোগ পিছিয়ে দেওয়ার জন্য নানান ধরনের কথা বলা হচ্ছে সেই ধরনের একটি উদ্যোগ কিনা? না না না, অবভিয়াসলি এই ধরনের উদ্যোগ না। আপনি ডট কানেক্ট করেন না, তাহলে ইজি হবে। ধরেন এখন এনসিপি একটা মার্কাকে কেন্দ্র করে, যদি এটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি, বাট একটা মার্কাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে? তাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাতে যাচ্ছে, এবং এই স্বপ্নটা বাস্তবায়ন হবে কিসের থ্রুতে? আসলে এটা কি এনসিপি জানে না? এটা ভোটের থ্রুতে হবে। যার কারণে মানুষের কাছে গিয়ে ওই অ্যাপিলটা করছেন এনসিপির মোদ্দা কথা হচ্ছে তারা আসলে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আনতে চায়, পরিবর্তনের থ্রু তো ভোট। কাজেই এনসিপি কেন ভোটের বিরুদ্ধে দাঁড়াবে? এটা লজিক্যালি মিলে না আর কি। কাজেই ওটা বলার সুযোগ নেই। আর দেখেন, যেই সংস্কারের কথা আজকে যে মন্তব্যটা এসছে, এই মন্তব্যটা আপনি পুরো বক্তব্যটা আপনি যদি একটু ভালো করে শোনেন, এখানে খুব ক্ল্যারিটি আছে। প্রথমত, সংস্কার বলতে কি অবারিত সংস্কার বললে যে যেটা, আমি আমার মনে হয় এখানে কেউ দ্বিমত করবেন, সংস্কার যেটা আমরা সবাই জানি এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এটা অবারিত একটা সুযোগ, এটা অবারিত একটা জায়গা, এখানে বিশাল রকম কাজ করার সুযোগ আছে। আপনি যদি আগামী 100 বছর ধরে সংস্কার শেষ হবে না। কিন্তু এনসিপি কি সেটা বলছে? সেটা বলছে না। এনসিপি বলছে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো, আমরা এনসিসির কথা দেখেছি, সেটা নিয়ে বিশাল বিতর্ক হয়েছে, সেটা একটা নাম পরিবর্তন করেছি, স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে, নতুন কিছু কার্যবিধি, তাদের আলাদা কার্যক্রম কীভাবে সেটা ডিফাইন করা হয়েছে। এটা তো একটা আলোচনার অংশ। এটা কিভাবে স্বীকৃত হবে, যেটা নূর ভাই বলছিলেন, এটা তো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। আপনি 6 হবে যেটাকে রাষ্ট্র এবং সংবিধান দুটোই সিকোয়ার করবে, নাহলে তো এটা কোনো ভ্যালিডেশন থাকবে না। কাজেই বিএনপি তো বলছে যে পরবর্তী পার্লামেন্টের বাস্তবায়ন হবে। আমরা তো বলেছি জুলাই চার্টার করতে হবে, আমরা তো বলেছি পরবর্তী বাস্তবায়ন। আমরা যেটা 3 দল জোটের রূপরেখা আমরা দেখিনি। আপনার যখন আমরা স্বৈরাচার আন্দোলনের প্রথম দেখলাম, আমরা স্বৈরাচার আন্দোলনের মাধ্যমে, তারপরে কি হয়েছিল, আমরা তো সেই কমিটমেন্ট আমরা রাখতে দেখিনি। আমরা এটা মোটা দাগে বলতেছি না বিএনপির প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, এটা হয়তো এখনো বলার সময় আসে নাই, কিন্তু আমরা এটা বলতে চাই ইতিহাস আমাদেরকে এটার জন্য আমাদেরকে আস্থা দিতে পারে না, দেয় না। কাজেই আমাদের খুব ক্লিয়ার আলাপ হচ্ছে, দেখেন মৌলিক সংস্কারের জায়গায় একমত হইতে হবে। পরবর্তী পার্লামেন্ট যদি অ্যাকসেপ্ট না করে, না সেটা নিয়ে আমরা তখন আমরা আবার রাজপথে আসবো, সমস্যা নাই তো। আপনি যখন আপনার কমিটমেন্ট, প্রধান উপদেষ্টা বলেছিল, কিন্তু কে কি বলছে, আমরা প্রধান উপদেষ্টা বলেছিল না আমরা এটাকে হোয়াইট এন্ড ব্ল্যাক বোর্ডে আমরা এটাকে লিখে দিব। আপনি যদি অর্ডিন্যান্সই ভরসা করতে পারেন তাহলে তো বিএনপির এই কথার উপরে ভরসা করতে সহজ করে আমি বলি, দেখেন সহজ করে বলি, আজকে বিএনপি যদি একটা কমিটমেন্ট ব্রেক করে, এই ঐকমত্য কমিশনের সকল পলিটিক্যাল পার্টির প্রেজেন্স আছে না? আছে তো। বিএনপি আজকে যদি এইখানে কমিটমেন্ট করে, জুলাই চার্টারে যদি কোনো কমিটমেন্টের জায়গা ইনশিওর হয়, সেটাকে যদি নতুন কোনো পার্লামেন্ট আপনার ডেভেলপ করে সেটাকে যদি আপনি ইনভ্যালিড করেন, জনগণ বসে থাকবে না তো। জনগণ এই জুলাই আন্দোলনের মাধ্যমে দেখে আপনার যে প্রশ্নটা, এখন আমি কি বিএনপিকে আমি ফ্যাসিস্ট হইতে দিব না, আর আমি যদি বলি যে ঠিক আছে বিএনপিকে ফ্যাসিস্ট হওয়ার রাস্তা তৈরি করে দিলাম, আমি দুই জিনিস রাস্তাটাই তৈরি করতে দিতে চান, বন্ধ করতে চান। আমি একটু শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ইতিহাস আস্থার সুযোগটি দেয় না, যে কারণে আগে বাস্তবায়ন চাইছে এনসিপি সহ আরো অনেকটা, এবং নুরুল হক নূরের কথাই মনে হচ্ছে তারাও সেটা চাইছে, ব্র্যান্ডিং করছে, অন্য কেউ করেনি কিন্তু, এবং আমরা কিন্তু সেই জায়গাতেই আছি এবং আরো অ্যাডভান্স হয়েছি অনেকগুলো বিষয় সংস্কার নিয়ে। তো এখন আপনি যদি বলেন যে বিএনপির পর আপনি আস্থা রাখবেন না, না রাখতে পারেন, তবে এটাও তো ঠিক আপনি যেটা বলছেন যে বিএনপি, আপনি যদি মনে করেন বিএনপি ছাড়া অন্য কেউ যদি ক্ষমতায় আসে সেটা যদি ফেলে দেয়, আপনাকে একটা জায়গায় আস্থা রাখতেই হবে, একটা জায়গায় বিশ্বাস করতে হবে। সকলকে আপনি অবিশ্বাস করবেন, সকল সময় অবিশ্বাস করবেন, এটাও কোনো ভালো কথা হতে পারে। দামি নির্বাচন করে কখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতা হস্তান্তর করেছে, বারবার করেছে। স্বাধীনতা বিরোধিতার ইতিহাস নাই, ফ্যাসিস্টেরও ইতিহাস নাই। 96 ফেব্রুয়ারিতে বিএনপি রাত জেগে জেগে কেয়ারটেকার প্রথা প্রবর্তন করেছে। হ্যাঁ, এটি ইতিহাস। এবং একটি একক নির্বাচনই তো হয়েছে আসলে। কেন একক নির্বাচন 3 ফেব্রুয়ারিতে হয়েছিল, কমিটমেন্ট ছিল যে আমরা দ্রুততম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করব, সেটা প্রয়োজনে সংবিধান পরিবর্তনের কারণে আওয়ামী লীগ পদত্যাগ করেছিল তার আগে থেকে। হ্যাঁ, সেই নির্বাচনকে আর 14 আর 18 আর 24 নির্বাচনকে আপনি যদি একেবারে মিলাইতে যান, এটা খুবই অন্যায়, অবিচার হবে। আর একটা হলো এই যে কি ছাত্রদের সেন্টিমেন্ট, যেটা দাদার বক্তব্য নিয়ে, দাদা কোন প্রেক্ষাপটে বলেছেন আমি জানি না, তবে সম্ভবত আমি বলি বিএনপি একমাত্র পলিটিক্যাল পার্টি যার শীর্ষ 2-3 জন নেতা, 2 জন নেতা
তাদের হয়তো অসতর্কবশত কোনো বক্তব্যে যারা আহত হয়েছে বা ভালোভাবে নেয়নি, বিএনপি সতর্ক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা বিরল ঘটনা, এর আগে কেউ করেছে কিনা আমি জানি না। হ্যাঁ, শুধু তাই না, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডে ওয়ান থেকে বা বেগম খালেদা জিয়া ডে ওয়ান থেকে আজ পর্যন্ত যত কথা বলেছে, কেউ কি বলতে পারে হাসিনা তো বক্তৃতা শুরুই করতো মানে বিএনপির চরিত্র হনন চর্বিত চর্বণ দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে সেই প্রেক্ষাপট হয়েছে? হয়নি। শীর্ষ নেতা আমি তারেক রহমানের কথা বলছি, আপনি তার একটা বক্তৃতা সমালোচনা করবেন বা তীর ছুঁড়ে মারবেন এরকম বক্তব্য, এরকম অগ্রহণযোগ্য কথা কি তিনি বলেছেন? বা বিদ্বেষপূর্ণ কথা কি তিনি বলেছেন? বলেননি। এটা কি পরিবর্তন না? অবশ্যই পরিবর্তন। তবে কয়েশ্বরদা যে প্রেক্ষাপটে বলেছে, আমার ধারণা যে পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা, যে পিআর পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের সুযোগ মানে অবারিত করবার একটা বাস্তবতা আছে, এটা একটা ইন্ডিয়ানের মানে প্রেসক্রিপশন, সেই বাস্তবতায় কার্যক্রম তো স্থগিত। আচ্ছা, আপনি যেভাবে বলছেন, ধরেন কার্যক্রম স্থগিত আছে, মানে আওয়ামী লীগের কর্মীরা তো চলাফেরা স্থগিত করে নাই। তারা যদি 300টা আসনে 300 জন প্রার্থী দিয়ে মেসেজ দিয়ে দেয় যে এরা আমাদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী দিল, দিয়ে 300 জনকে দিল, তারপরে তাদের সব ভোট এক করে একটা জোট করে তারা যদি পার্লামেন্টে আপনার 50টা আসন পেয়ে যায়, আপনি কিভাবে ঠেকাবেন? ও যেটা বললো, আর আমার কথা কয়জন শুনতেছে? রিয়েলিটি আওয়ামী লীগ ওরা মনে করে ওদের আপা কোনো অন্যায় করে নাই, এখনো মনে করে ওদের আপার পর অন্যায় করা হয়েছে, উল্টা মনে করছে তারা। এই সংখ্যা কম না, তারা রক্ত জেনারেশন বাই জেনারেশন তারা আওয়ামী লীগ করে। তো আপনি তাদেরকে একবার বলছেন তাদেরকে প্রতিহত করবো, তাদেরকে এইটা করবো, আবার তাদের জন্য পতন মুক্ত, বুঝে বা না বুঝে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হলো যে এই সেন্টিমেন্ট ছাত্রদের, রিজভী ভাইয়ের যে বক্তব্য শোনেন, রিজভী ভাইয়ের জেলে গিয়েছিলেন তখন আন্দোলন শুরু হয়ে গেছে, বৈষম্য যে কয়জন অ্যারেস্ট হয়েছে তার সাথে বিএনপির হাজারে হাজার নুরুল অ্যারেস্ট হয়েছে, নির্যাতিত হয়েছে ডিবি অফিসে একই সাথে। তো আমরাও তো ময়দানে ছিলাম, আমাদের যে তরুণ ছাত্রদের, আপনি যে সানেমের রিপোর্টের কথা বললেন, আমার ছোট ভাই তাহসিন আমার ডিবেট করা মানে বিব্রতকর, যে এই রিপোর্টও যদি আমি সত্য ধরে নিই, যদি ম্যানিপুলেটেড, তারপরও তো বিএনপির 3 ভাগের 1 ভাগ তরুণ তার সাথে নাই। যে বলছে যে তরুণরা নাই, তার মানে কি বৈষম্যবিরোধী আন্দোলনে যে তরুণরা ছিল, সেই তরুণের ভিতরে ছাত্র দলের তরুণ ছিল, ছাত্র শিবিরের তরুণ ছিল, এনসিপি যারা করে তাদের তরুণ ছিল। তার মানে সব তরুণ যদি এনসিপি বলে যে আমাদের তারুণ্যকে মিন করেছে শুধু রিজভী ভাই, বিষয়টা তা না। জি, সবাইকে মিন করেনি সেটি বলতে চাইছেন। আপনাদেরকেই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।